আমরা কি ওই যে মবের কথা বলি, এ ধরনের ঘটনা, এই মব শব্দটি এবারে প্রথম খুব বেশি বেশি আসছে। তো আপনি দেখবেন যে বিগত আওয়ামী লীগ সরকারের 15-16 বছরে এ ধরনের অনেক বড় বড় ঘটনা ঘটছে। তখন কি এই শব্দটা আমরা শুনেছি? এই শব্দটা কিন্তু আমরা শুনি নাই। তো এটাকে মব শব্দ বলে একদিক থেকে ফ্যাসিবাদীদেরকে আড়াল করবার জন্য তাদেরকে এক বাঁচানোর চেষ্টা। ধরনের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেটি দেখবার বিষয়। তো আমার মনে হয় যে এই শব্দটি যারা বেশি বেশি ইউজ করছেন তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা বিগত 16 বছরে এই শব্দটিকে মব বলেন, সুতরাং এখন যারা এটিকে এই মব বলে ওই ফ্যাসিবাদীদেরকে একটি রিমিডি দেওয়ার, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তারা এক ধরনের ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট আমলের অনেকেই গ্রেপ্তার হচ্ছে, যেমন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছে, ইতিমধ্যে দুদক মামলা দিয়েছে। প্রশ্ন হচ্ছে মব কেন বন্ধ হচ্ছে না? দেখুন, আমরা যাকে মব বলছি, আমরা এই মবটাকে এই যে যে প্রধান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে যেভাবে ধরা হলো, তাকে যেভাবে পুলিশের হাতে তুলে দেয়া হলো, তার উপরে যেভাবে এক ধরনের মবের কথা বলছি, আমরা আমরা এটিকে প্রশ্রয় দিতে চাই না, আমরা এটিকে সমর্থন করি না, সোজা বাংলায় যদি বলি। কিন্তু আমরা কি ওই যে মবের কথা বলি, এ ধরনের ঘটনা, এই মব শব্দটি এবারে প্রথম খুব বেশি বেশি আসছে। তো আপনি দেখবেন যে বিগত আওয়ামী লীগ সরকারের 15-16 বছরে এ ধরনের অনেক বড় বড় ঘটনা ঘটছে। তখন কি এই শব্দটা আমরা শুনেছি? এই শব্দটা কিন্তু আমরা শুনি নাই। তো এটাকে মব শব্দ বলে একদিক থেকে ফ্যাসিবাদীদেরকে আড়াল করবার জন্য তাদেরকে এক বাঁচানোর চেষ্টা। ধরনের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেটি দেখবার বিষয়। তো আমার মনে হয় যে এই শব্দটি যারা বেশি বেশি ইউজ করছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বিগত 16 বছরে এই শব্দটিকে মব বলেননি। আমরা দেখেছি মাহমুদুর রহমানের মতো একজন সম্পাদককে, মজলুম সম্পাদককে, তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, এদেশের কোনো গণমাধ্যমে মব শব্দটি ব্যবহার করে নাই। আপনি দেখবেন যে এদেশের বর্ষিয়ান সম্পাদক আবুল আসাদ দৈনিক সংগ্রামের, যিনি 50 বছর সম্পাদক ছিলেন জি। প্রায়, তার মতো একজন লোককে তার অফিস থেকে টেনে হিস্ট্রে আক্রমণ করে, হামলা করে তাকে টেনে নিয়ে যাওয়া হলো, তখন কেউ কথা বলেনি। এখন এটি আমরা সমর্থন করি না। আবারও বলছি, আমি এটাকে রিপিট করছি যে জি। যে প্রধান নির্বাচন কমিশনকে যেভাবে ধরে নেওয়া হয়েছে আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু এই কথাগুলো আগে কোথায় গিয়েছিল? তখন যদি এই কথাগুলো বলা হতো বেশি বেশি তাহলে এটা হতো না। আর একটু দেখুন যে 5ই আগস্ট একটি গণবিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তন এসছে। তো আওয়ামী লীগ দীর্ঘ 15-16 বছরে যেই ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল বাংলাদেশে, যে নির্যাতন, নিষ্পেষণ, গুম, আয়নাঘর তৈরি করেছিল, তারপরে তাদের পতন হয়েছে। সেই পতনের পরে আমরা যেই শঙ্কাটি করেছিলাম, আওয়ামী লীগের নিজেদের পক্ষ থেকে যে শঙ্কা করেছিল যে আওয়ামী লীগের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, সেই ঘটনা কি ঘটেছে বাংলাদেশে? সেটি কিন্তু ঘটে নাই। এর মানে হলো কি, যে তারা যেটি বলতে চাচ্ছে সেই ঘটনাটি ঘটেনি বাংলাদেশে, কোনো বড় মব হয়নি। এদেশে যদি বড় মব হতো, আওয়ামী লীগ যে নির্যাতন, যে লুটপাটের রাজনীতি কায়েম করেছিল, এদেশে লক্ষ লক্ষ লোক মারা যেত, সেটি হয়নি। সুতরাং এখন যারা এটিকে এই মব বলে ওই ফ্যাসিবাদীদেরকে একটি রিমিডি দেওয়ার, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তারা এক ধরনের ষড়যন্ত্র করছে। তারপরেও যারা এটা করছে, আইন তো আইনের নিজের গতিতে চলবে। তো যখন আমার মনে হয় যে যে ঘটনাটি ঘটছে এটি দুঃখজনক, আমি মনে করি। এটি না ঘটলেও পারতো, যেহেতু আমরা বিপ্লব হয়েছে এখন থেকে 10 মাস জি। বেশি সময় হয়ে গেছে। এখন এই ঘটনাগুলো আমাদের কাছে প্রশ্ন তৈরি করছে। এটি যারা করছে তারা কি এই প্রশ্ন তৈরি করবার জন্য করছে? হয়তো আমি মনে করি তাদেরকে এই ধরনের ঘটনা না ঘটিয়ে আইনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হচ্ছে যে এই অপরাধীরা যেখানে আছে, তাদের নোটের মধ্যে রয়েছে এগুলো, কে কোথায় আছে এই দোষীরা, তাদেরকে যদি তারা দায়িত্ব নিয়ে ধরে নিয়ে আসে তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে আপনার মন্তব্য কি? দেখুন, এখন এটি আমি ভালো করে জানি না এনসিপির কার্যালয়ের সামনে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন করেছে, এটি কি জন্য করেছে। আমার মনে হয় যে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খতিয়ে দেখা উচিত যে এটি কেন করেছে। আমার মনে হয় যে আমরা এই বিশৃঙ্খলা রাজনীতিতে ফিরে যেতে চাই না। 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নতুন রাজনীতি চাই বাংলাদেশে, একটি নতুন বন্দোবস্তের রাজনীতির কথা আমরা বলছি।
যে বিগত দিনে পেশিশক্তি, কালো টাকা রাজনীতি ছিল বাংলাদেশে। তো আমরা চাই যে সেই রাজনীতি আর ফিরে না আসুক, এদেশের গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা পাক, গণতান্ত্রিক রাজনীতির কালচারটা শুরু হোক, পরমত সহিষ্ণুতার রাজনীতির কালচারটা শুরু হোক। সেই কালো টাকা পেশিশক্তির রাজনীতি যদি আবারও শুরু হয় বাংলাদেশে, সেই রাজনীতিই যদি থাকে, তাহলে 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তনটা কী হবে? এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে, আবার আর এক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পাবে। সুতরাং আমরা চাই যে এ ধরনের ককটেল বিস্ফোরণের রাজনীতি, ক্ষমতা প্রদর্শনের রাজনীতি, কালো টাকার রাজনীতি, এই রাজনীতি এবং এই তেলবাজির রাজনীতি বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন হওয়া দরকার। গণতান্ত্রিক একটা শ্রদ্ধাবোধের রাজনীতি শুরু হওয়া উচিত। গুম কমিশন মেয়াদ বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, যেমন সর্বশেষ 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ পিছিয়ে দেওয়া হলো। তো এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন বারবার পিছিয়ে যাচ্ছে? আমি জানি না এটি কেন বারবার পিছিয়ে যাচ্ছে। তো আমরা জানি যে এই গুম কমিশনের রিপোর্ট নিয়ে, গুম কমিশন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। গুম কমিশনের কাজটি শুরু করবার আগেই এটি নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, আমরা জানি যে গুম কমিশনের সদস্যদেরকে বিভিন্ন জায়গায়, যে আয়নাঘরে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল, এবং সেখানে যাওয়ার পরে দেখা গেল যে সেই জায়গাটিকে, তার রূপকে পরিবর্তন করে ফেলা হয়েছে। এর মানে এখানে একটি ষড়যন্ত্র চলতেছে। কারণ হচ্ছে দেখুন, 5ই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে একটি পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনটা কোন লেভেল পর্যন্ত হয়েছে? আমরা দেখেছি যে সারফেসে যেই নেতারা ছিল, রাষ্ট্র শাসন করত, এদেশের মন্ত্রী মিনিস্টাররা, এমপিরা সবাই পালিয়ে গিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে আর এদেশের প্রশাসনের বাকি সবাই তো তাদের শপথে রয়েছে। তো সেখানে তো খুব বড় পরিবর্তন হয়নি। তো সেখানে পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় যারা ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন অফিস আদালতে, সেখানে সেখানে এই জায়গাগুলোকে আমার মনে হয় যে এখনও পরিবর্তন করা, সংশোধন করবার সুযোগ হয় নাই। সুতরাং সেই জায়গাটিতে আমার মনে হয় যে এটা এই পরিবর্তনটা, ফ্যাসিবাদের পরিবর্তনটা দরকার ছিল। সাংবাদিকতার গলা টিপে ধরার জন্য যে আইনটি ফ্যাসিস্ট আমলে তৈরি হলো, যাকে অনেকে কালো আইন বলে, সেই আইনটি আইসিটি অ্যাক্ট, যেটা যেটা এখনো বহাল আছে, বা আপনারা অনেকেই এটা পরিবর্তন করার জন্য জোরালো দাবি করেননি বলে অনেকেই মনে করেন। এই বিষয়ে যদি আপনি স্পষ্ট করতেন। দেখুন, আপনি যে কথাটি বললেন যে আইসিটি আইনটি যখন খসড়া তৈরি করা হয়, আইসিটি আইনের খসড়া যেদিন তৈরি করেছিল 2014 সালে প্রথমে, সম্ভবত আমার যেটি মনে পড়ে 2014 অথবা 2014 সালে, এই খসড়া যেদিন প্রকাশ হয়েছে সেদিন আমরা এই আইসিটি খসড়া আইনের কপিতে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করেছিলাম, এর বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে বড় বিক্ষোভ সমাবেশ, এবং সেই কপিটি পোড়ানো হয়েছিল আগুন দিয়ে। সেই দিন থেকে আমাদের আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত ছিল। এই দীর্ঘ 14 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এই আইনের বিরুদ্ধে লড়েছি। তো এই আইসিটি আইনকে পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হলো। তো তারপরে আমরা বলেছি যে এই আইনটিও সাংবাদিকদের জন্য, তাদের সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য, তাদের গলা টিপে ধরার জন্য এই আইনটি, যে পরিবর্তন আমরা চেয়েছিলাম সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য, সেটি না করে সাংবাদিকদের গলা টিপে ধরার জন্য সেই আইনটিকে একটু মোড়ক পরিবর্তন করা হয়েছে। আইন ভিতরে যা ছিল আইসিটি অ্যাক্টে তাই আছে। সুতরাং এই আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের আন্দোলন অব্যাহত আছে। আমরা ধরে নিয়েছিলাম যে এই আইসিটি অ্যাক্টের কবলে পড়ে, ডিজিটাল নিরাপত্তা আইনের কবলে পড়ে এদেশের অনেক সাংবাদিক জেল খেটেছেন, দীর্ঘদিন তারা জেল খেটেছেন। এই আইনের কবলে পড়ে তারা সর্বস্ব হারিয়েছেন, নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন। সেই আইনটিকে আমরা বাতিল চেয়েছিলাম, পরিবর্তন না। আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকার আসবার পরে সেই আইনটি পরিবর্তন করবে। সেই আইনটি আমরা এখনও দেখতে পাচ্ছি যে সেই আইনটি পরিবর্তন হয় নাই। আমরা এই কালো আইন চাই না, গণমাধ্যমের গলা টিপে ধরার কোনো কালো আইন আমরা চাই না। কিন্তু গণমাধ্যমের কর্মীরা জবাবদিহি করবে, সেই প্রচলিত যে আইন আছে, গণমাধ্যমের যে নীতিমালা আছে, তার ভিতর দিয়েই তাদের জবাবদিহি নিশ্চিত করার সুযোগ রয়েছে। সুতরাং তাদের জন্য একটি কালো আইন করে তাদের গলা টিপে ধরবার যে চেষ্টা, এটিকে আমরা সমর্থন করি না। তবে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদের জবাবদিহির জায়গা তো নিঃসন্দেহে আছে, আমরা জবাবদিহি করব, সেই জবাবদিহির যে সিস্টেম আছে সেই অনুযায়ী করবো। সুতরাং এই
জামিন অযোগ্য ধারা যে আইসিটি অ্যাক্টে রয়েছে, সাংবাদিকদেরকে ধরলে জামিন দেবে না, জি, জি। সেই আইনটি এখনো বহাল রয়েছে। সেটি আমরা চাই যে এই আইনটিকে অবিলম্বে এই আইনটিকে প্রত্যাহার করে নেবেন সরকার। বাংলাদেশের গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে কিভাবে মুক্ত রাখা যায়? দেখুন, তো বাংলাদেশের গণমাধ্যমকে কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায়, জি, এটি কঠিন প্রশ্ন। তো তারপরে আমরা বলি যে গণমাধ্যমকে রাজনৈতিকদের স্বার্থেই প্রভাবমুক্ত রাখা উচিত। এটি হয়েছে কি যে এই 16 বছর থেকে শিক্ষা নেওয়া উচিত। এদেশের যারা রাজনীতি অতীতে করছেন, যারা করবেন সামনে, তাদের শিক্ষা নেওয়া উচিত যে গণমাধ্যমের গলা টিপে ধরলে কি হয়। গণমাধ্যমকে যখন দলীয় স্বার্থে ব্যবহার করা হয়, তাদের প্রভাব বলয়ের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর এক যারা ভিন্ন মতের গণমাধ্যমকে যখন গলা টিপে হত্যা করা হয়, আর মানে নিজেদের চাটুকার সাংবাদিক তৈরি করে নিজেদের গুণগান করবার সাংবাদিক তৈরি করা হয় যখন, তখন কি হয়? তখন হয় কি যে এই ধরনের ফ্যাসিবাদ তৈরি হয়, যেটা গণমাধ্যমের এই তৈলবাজি সাংবাদিকতার কারণে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, যেই ফ্যাসিবাদ তৈরির কারণে একটি দল নিজেরা শেষ হয়ে গেছে এবং একটি দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। যদি গণমাধ্যম স্বাধীন থাকে, রাজনীতির প্রভাব মুক্ত থাকে, তাহলে কোনো সরকার, কোনো দল, কোনো প্রশাসন এভাবে ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে না, ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে না। তারা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারে না, কারণ তাদের একটা জবাবদিহির জায়গা থাকে জনগণের কাছে। জনগণের কাছে এই গণমাধ্যম জবাবদিহির জায়গা নিশ্চিত করে। এই ক্ষমতার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবশালীদের সেই জায়গাটি যখন বন্ধ হয়ে যায়, যখন গণমাধ্যম সেই কাজগুলো করতে পারে না, তখন জনগণ সেই দায়িত্ব নিয়ে নেয়। জনগণ যখন সেই দায়িত্ব নিয়ে নেয়, তাদের অধিকার আদায়ের, তাদের কথা বলবার অধিকার আদায়ের দায়িত্ব যখন জনগণ নিয়ে নেয়, যখন তখন আর ওই যারা ওই রাজনীতির যারা প্রভাব বিস্তার করে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে, ক্ষমতার প্রভাব বিস্তার করে যারা গণমাধ্যমের টুটি চেপে ধরেছিল, তাদেরকে যখন তারা কথা বলতে পারে নাই, তাদের সংশোধন করার সুযোগ যখন পায় নাই, তারা সংশোধন হয় নাই, তখন জনগণ তাদের সংশোধনের সুযোগ নেয়, যেটা নিয়েছে 2024 সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। জনগণ যখন দায়িত্ব নিয়েছে, তখন ওই ফ্যাসিবাদেরও পতন হয়েছে, ওই ফ্যাসিবাদী গণমাধ্যম যারা কায়েম করেছিল তাদেরও পতন হয়েছে আমি মনে করি। সুতরাং আগামীতে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্র চালাবেন, দেশ যারা চালাচ্ছেন, যারা চালাবেন ভবিষ্যতে, তাদেরও উচিত যে গণমাধ্যমকে তাদের স্বাধীনতা দিয়ে দিলে, সাময়িকভাবে তারা এটি সমস্যা মনে করলেও এটি তাদেরই লাভ। তাদেরকে ভুলগুলো ধরিয়ে দেয়া, তাদের সংশোধন করে দেয়া যদি গণমাধ্যম সঠিকভাবে দিতে পারে, তাহলে এটি আখেরে যেমন রাজনৈতিক দলগুলোর লাভ, দেশেরও লাভ।